আমি মীর হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলি। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি কথা শুনছেন না স্বজনেরা। কেন বলছি? এবারে জাতীয় নির্বাচন, উপজেলা যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 থেকে 5 মাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে জাতীয় নির্বাচনের এত কাছাকাছি সময় আসলে উপজেলা নির্বাচনগুলো হয়নি, ফলে জাতীয় নির্বাচনের নানান ধরনের প্রভাব প্রতিক্রিয়া এই উপজেলা নির্বাচনে থাকার কথা এবং সেটাই হচ্ছে এবং সেটা খুব অনুমেয় ছিল। এবং সে কারণেই আমরা আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করছি কথা শুনছেন না স্বজনেরা। কেন শুনছেন না সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ আমরা আমাদের স্টুডিওতে 2 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। যেভাবে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। এছাড়াও স্বাগত জানাতে চাই সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, আপনাকেও। এছাড়াও আমাদের সাথে এই আলোচনায় কানাডা থেকে যোগ দিচ্ছেন কানাডা সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ আমাদের সাথে যোগ দিচ্ছেন কানাডা থেকে। এছাড়াও উপজেলা নির্বাচন নিয়ে যে কথা বলছি সেখানেও আমাদের সাথে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাবর আলী বিশ্বাস। তিনি এবারকার উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে। যেহেতু আমার সাথে আরও দুজন অতিথি আছেন স্টুডিওতে, তাদের সাথে তো পরিচিত হলাম। আমি একটু মোস্তফা কামাল পলাশের সাথে আলোচনা শুরু করি। কেন যাচ্ছি সেটা একটু বলে নিই। কারণ হচ্ছে যে গত কয়েকদিন ধরে যে দাবদাহ চলছে সেটার কি পরিস্থিতি, কি এটা আপডেট কি, সেটা জানার জন্য আসলে মূলত মোস্তফা কামাল পলাশের কাছ থেকে আমি ছোট্ট করে জানবো, তারপর তাকে ছেড়ে দেবো। মোস্তফা কামাল পলাশ আমাকে একটু ব্যাখ্যা করবেন নিশ্চয়ই যে মানে কেন এত দাবদাহ, এটা সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি, বা এই সময়ে বা এই ঋতুতে যে ধরনের গরম থাকা কথা বা যে এটা স্বাভাবিক সেরকম কি আছে, নাকি গরম আসলে বেশি অনুভূত হচ্ছে? এটা একটু আমাকে একটু বিশ্লেষণ করবেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। এই চলমান যে দাবদাহ বা তাপপ্রবাহ চলতেছে সেটি আসলে আবহাওয়া বিজ্ঞান বিষয়ের একটি আমরা যেটা বলবো যে অস্বাভাবিক প্রক্রিয়া। আমরা সাধারণত যেটা বলি যে মানুষের যে প্রকৃতির যে স্বাভাবিক সময়ে বাতাস সাধারণত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গমন করে এবং এটি সাধারণত কিছুটা সরল পথে গমন করে। কিন্তু এই যখন আমাদের এই ধরনের তাপপ্রবাহ, গরমকালের তাপপ্রবাহ এবং বা শীতকালে যখন শৈত্যপ্রবাহ শুরু হয়, তখন যেটি হয় সেটি হচ্ছে এই যে বাতাস যেটি সরল পথে জাগার বাতাস, সেটি সেই সরল পথে না গিয়ে হয় এটি চলাচল করে ঠিক আমরা যদি চিন্তা করি যে একটা সাপ যখন চলে তখন আঁকা বাঁকা করে শরীর আঁকিয়ে বাঁকিয়ে চলে, ঠিক প্রকৃতিতেও এই বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে এই আঁকা বাঁকা করে চলে। তো এখন যেটি হচ্ছে যে এই যে আঁকা বাঁকার যে পথটা, এই পথটা হয় কি যে আমাদের এটা হঠাৎ করে স্থবির হয়ে যায়। আমরা এটাকে তুলনা করতে পারি আমাদের ঈদের সময় সাধারণত দেখা যায় যে আমরা যদি চিন্তা করি এই যে আমাদের যমুনা আগে বঙ্গবন্ধু ব্রিজের উপরে যে আমাদের উত্তরবঙ্গগামী যে পরিবহনগুলো কোনো একটি কারণে দেখা যায় স্বাভাবিক সময়ে এটি চলে যাওয়ার কথা, কিন্তু কোনো কোনো সময় ঈদের সময় হঠাৎ করে যানজটের সৃষ্টি হয় এবং এই যানজটের কারণে একটি যে যাত্রীবাহী বাস দীর্ঘ সময় ধরে কোনো কোনো সময় সেটি 8 থেকে 10 ঘন্টা পরে রাস্তার মধ্যে আটকে থাকে। ঠিক প্রকৃতিতে একই ঘটনা ঘটে যে ওই যে যেটা বললাম যে স্বাভাবিক সময় এটি খুব স্মুথ ভাবে চলে যেতে পারে কোনো প্রতিবন্ধকতা ছাড়া, কিন্তু এই ধরনের যখন ঘটনা ঘটে এই প্রকৃতির মধ্যে একটি যানজটের সৃষ্টি হয়। যে যানজটটা হচ্ছে যে গরম বাতাস, এটি আমরা বলি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে আমরা বায়ুর নিম্নচাপ এবং ভূপৃষ্ঠের উপরে বায়ুর উচ্চচাপের সৃষ্টি হয়। তো এই যখন বায়ুর উচ্চচাপ অবস্থার সৃষ্টি হয় অর্থাৎ এটি চিপে ধর, আমরা এটাকে তুলনা করতে পারি আরেকটি জিনিসের সঙ্গে, যে প্রেসার কুকারের সঙ্গে। আমরা যে প্রেসার কুকারে রান্না করি আমরা হচ্ছে নিচ থেকে চুলা থেকে গরম যায় এবং
কুকারের মধ্যে আমাদের যে গরমটা অনেক প্রকার একটা বদ্ধ অবস্থায় থাকে। তো যতক্ষণ পর্যন্ত কুকারের উপরে যে প্রেসার রিলিজের যে বাটনটা সেটি ওপেন না হয় ততক্ষণ পর্যন্ত ওর ভিতরে গরম উত্তপ্ততা বাড়তেই থাকে। তো প্রকৃতিতে যখন বায়ুচাপ এই ধরনের যখন আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার উপরে যে একটি প্রাকৃতিক প্রেসার কুকার অবস্থা সৃষ্টি হয়েছে এবং যেটার কারণে আমরা এখানে সাধারণ প্রেসার কুকারে যেমন চুলা থেকে গরম যায়, সেটি হচ্ছে প্রকৃতিতে সেটি সূর্য থেকে, আমরা চিন্তা করি এই চুলার স্থানে সূর্য থেকে সূর্যের আলো আসতেছে, কিন্তু আমাদের ওই প্রকৃতিতে এমন একটি লেয়ার মানে ওই যে প্রেসার কুকার তৈরি হয়েছে যেটি যে সূর্য থেকে যে আলোটা আসতেছে সেটিকে বাইর হয়ে যেতে দিচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে সারাদিন আপনারা যদি লক্ষ্য করেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের আকাশ পুরোপুরি মেঘমুক্ত। তো এই মেঘমুক্ত থাকার কারণে দিনের বেলা, এখন যেহেতু আমাদের গরমের সময় দিনের দৈর্ঘ্য অনেক বড় এবং রাতের দৈর্ঘ্য অনেক কম, তো পুরো দিন সূর্য থেকে যে আলোগুলো আসতেছে, সূর্য রশ্মি, সেটি পুরোটাই আমাদের বায়ুমণ্ডলের মধ্যে স্থবির হয়ে পড়তেছে। আর ওই যে বললাম আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু কোন প্রকার আকাশে মেঘ নাই, পুরোটাই সূর্য চলে আসতেছে, সেটি একটি কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে বায়ুর উচ্চতাপ অবস্থাটাকে আমরা বলি প্রেসার কুকার। ওটা এমন ভাবে মানে সূর্য থেকে যত সূর্যের আলো আসতেছে সেটিকে পুরোটাই বায়ুমণ্ডলের মধ্যে ধরে রাখতেছে এবং প্রতিদিনই, অর্থাৎ প্রতিদিন সূর্য যে আলোটা আসতেছে সেটি বাইরে হয়ে যেতে পারতেছে না, প্রতিদিনই নতুন নতুন করে জমা হচ্ছে। এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতিতে গত কয়েকদিন ধরে প্রতিনিয়ত আমাদের এই যে তাপপ্রবাহটা বাড়তেছে এবং এটি আগামী 29 তারিখ পর্যন্ত প্রতিনিয়তই বাড়তে থাকবে। আগামী 29 তারিখ পর্যন্ত আপনি বলছেন বাড়তে থাকবে। আচ্ছা, আপনি যে স্যাটেলাইট ইমেজগুলো, মোস্তফা কামাল, একটু ছোট্ট একটা প্রশ্ন ছিল মোস্তফা কামাল, যে আপনি তো বিভিন্ন ধরনের স্যাটেলাইট, মোস্তফা কামাল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি তো বিভিন্ন ধরনের স্যাটেলাইট ইমেজগুলো বা ডাটাগুলো বিশ্লেষণ করেন। স্যাটেলাইট ইমেজগুলো কি বলছে বা আবহাওয়াজনিত তথ্যপাত্রগুলো কি নির্দেশ করছে যে আসলে দাবদাহ 29-এর পর এরপরে বৃষ্টি হবার সম্ভাবনা আসলে কীরকম? স্যাটেলাইট ডাটা কি বলে? আচ্ছা, আমরা কৃত্রিম উপগ্রহ থেকে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে একটি পশ্চিমা লঘুচাপ আজকে যেটি হচ্ছে আজ বৃহস্পতিবার, এটি ইরান এবং ইরানের উপরে অবস্থান করতেছিল। ইরান, তো এই যে পশ্চিমা লঘুচাপটা আমরা আশা করতেছি আগামী এপ্রিল মাসের 2 তারিখের মধ্যে, 2 বা 3 তারিখের মধ্যে, 2 তারিখের মধ্যে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে চলে আসবে। তো আমরা জানি যে পশ্চিমা লঘুচাপের প্রভাবে সবসময় আমাদের বৃষ্টিপাত হয়। তো আমরা আশা করতেছি যেটি যে কৃত্রিম উপগ্রহ থেকে যে পশ্চিমা লঘুচাপটি যেভাবে অগ্রসর হচ্ছে যে গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে, তো এটি আগামী মে মাসের 3 তারিখে বাংলাদেশের উপরে অবস্থান করবে এবং মে মাসের 3 তারিখ থেকে নিয়মিতভাবে কালবৈশাখী 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ মোস্তফা কামাল পলাশ। আমার অতিথিরা কোনো যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আমি তাকে ছেড়ে দিতে চাই। না, আমার মনে হয় যে তাকে ছেড়ে খুবই কথা বলতে চাইছিলাম। আপনি কথা বলতে চাচ্ছিলেন? আচ্ছা, মোস্তফা কামাল পলাশ আমাদের সাথে স্টুডিওতে সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ আছেন, তিনি আপনাকে একটি প্রশ্ন করতে চান। না, আমি পলাশ ভাইয়ের কথা, থিওরিটিক্যাল কথার সাথে একমত হলাম। তবে আমার কাছে মনে হয় যে এই যে বায়ুর প্রবাহের যে উষ্ণতা, এই উষ্ণতাটা যেমন ম্যানমেড তেমনি প্রকৃতিও কিছু কন্ট্রিবিউট করছে, সেখানে গবেষণার অপেক্ষা রাখে। যেমন আমি বলি, আমরা যেমন বলি যে জলবায়ু পরিবর্তন এবং গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে। এই যে গ্রিন হাউসের যে গ্যাসের পরিমাণ বাড়ছে, এটাতে কিন্তু উন্নত দেশগুলা, যেটা ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশগুলা, তারা এবং উন্নত দেশও আমরা বলছি না, আমাদের ঢাকা শহরের চারপাশের যে 4টা নদী, এই নদীতে তো কোনো জীব বাস করতে পারে না, আমরাও তো দূষিত করছি। তারপর প্রকৃতির কথা যেটা বলছি, ধরেন ওয়েল স্পিল নর্থ সিতে যে পরিমাণ হয় সেই পরিমাণ তো আপনার গ্যাস উত্তোলন হয় মিডল ইস্টে। 2 হচ্ছে ধরেন আগ্নেয়গিরি আছে, বুশ ফায়ার আছে, তারপরে নদী নালা সমুদ্রের খেলা আছে, এই নানাভাবে কিন্তু প্রকৃতি কিন্তু কলুষিত হচ্ছে। তো এরপরে ধরেন এই যে আমরা যদি বলি জলবায়ু, ধরেন জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে কারণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, এগুলা। তো এখন আপনার এইগুলো যে নিঃসরণ হচ্ছে, এখন এর পরেও কোনো উপাদান আছে কিনা,
কোনো গ্যাস আছে কিনা আপনি আমরা তো জানি গবেষণা না। aspect-এ বলছেন, যেমন কিন্তু এই কার্বন নিঃসরণের ব্যাপারে আমরা কতটুকু কার্বন নিঃসরণ করি আর উন্নত বিশ্ব কতটুকু করে 1771 সালে অক্সিজেন আবিষ্কার হয়েছে। আমি কি মুস্তাফা কামাল পলাশকে ছেড়ে দিই বরং? দেন। মুস্তাফা কামাল পলাশকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদেরকে সময় দিয়েছিলেন, আমাদের সাথে যোগ দিয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ মুস্তাফা কামাল পলাশ, উনি সুন্দর আপনি আমাদের বলেছেন। সাথে কানাডা থেকে যোগ দিয়েছিলেন, তিনি আমাদেরকে বেশ কিছু তথ্য দিলেন। আমি আমাদের আজকে আলোচনায় চলে আসতে চাই। আজকে কথা বলছিলাম যে আলোচনা ইস্তেকরেজা, কথা শুনছেন না স্বজনেরা, কেন বলছি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। আজিজ ভাই আপনার কাছেও জানতে চাইবো, আমি বরং সৈয়দ ইস্তেকরেজার কাছে প্রথম মন্তব্যটা শুনতে চাই। আমরা দেখছিলাম আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি উপজেলা নির্বাচনের সাথে বিষয়টাকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন যে উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যর্থ হবে, তিনি হয়তো তৃণমূলে গণতান্ত্রিক চর্চার কথা বলছেন। এখন এই গণতান্ত্রিক অগ্রযাত্রার কথা বলছেন, কিন্তু যে তৃণমূলের যে নেতাকর্মীরা তারা যে তাদের গণতান্ত্রিক অধিকারটা চর্চা করতে পারছেন না, তারা যে দলের বাইরে গিয়ে নিজেদের গণতান্ত্রিক রাইটসকে সামনে নির্বাচন করতে পারছেন না, চাপ দেওয়া হচ্ছে, এটা তো কেউ বলছে না। কেন বলছেন আসলে? না, এখানে অনেকগুলো আসপেক্ট আছে। দেখেন, প্রথম হলো নির্বাচন করা কিন্তু প্রত্যেকের অধিকার, সে যারই আত্মীয় হোক না কেন, যে জায়গা থেকে, আপনি তো তাকে বাধা দিতে পারেন না, তাই না? এটা হলো একটা দিক। সুতরাং ওই জায়গায় তো আপনি তাকে বলতে পারেন না যে আপনি অমুকের আত্মীয় বলেই, আওয়ামী লীগ এমপি মন্ত্রীর আত্মীয় বলে আপনি নির্বাচন করতে পারবেন না। এটা কিন্তু একটা তার গণতান্ত্রিক অধিকারকে হরণ করার শামিল। দ্বিতীয় দিকটা দেখেন, স্থানীয় সরকার যেহেতু নির্বাচন, সেখানে কিন্তু বহু স্থানীয় সরকার প্রতিনিধি আছেন যারা সংসদ সদস্য বা মন্ত্রীদের আগে থেকেই জনপ্রতিনিধি, সুতরাং তারা নির্বাচন করবেন। এটা হলো একটা দিক। তাদেরকে এখন এমপি মন্ত্রীর জন্য স্যাক্রিফাইস করতে হবে তাদের ভোটারদেরকে অথবা তাদের কনস্টিটিউয়েন্সিকে, এটা একটা অদ্ভুত সিদ্ধান্ত আমার কাছে মনে হয়। কিন্তু তারপরে কথা থাকে যে দল যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে, দল তার রাজনৈতিক জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেটা মানছে না। কেন মানছে না? অনেকগুলো আসপেক্ট আছে কিন্তু এই জায়গায়। একটা হলো আওয়ামী লীগ টানা চতুর্থবার ক্ষমতায়, স্বজনরা কেন মানছে না? কারণ হলো আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক চর্চা করছে না। আওয়ামী লীগ 15 বছর ধরে শুধু ক্ষমতা চর্চা করছে। সুতরাং ক্ষমতা চর্চার মধ্যে ক্ষমতা কেন ছাড়বে তারা? এটা একটা দিক। আধিপত্য চর্চা করছে, আধিপত্য কেন ছাড়বে? তিনি এমপি হবেন, মন্ত্রী হবেন, তার স্বজনরা নানা জায়গায় দখলে রাখবেন, দলীয় পদ দখলে রাখবেন। এমনকি দলের যারা নির্দেশনা দিচ্ছেন যে আপনারা ছেড়ে দিন, তাদের স্বজনরা কি ছেড়েছেন? কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব বলছে এই সিদ্ধান্ত খুবই তৃণমূলে পপুলার হচ্ছে। আর দলের একটা শীর্ষ নেত্রী বলার পরও, মানে এই প্রসঙ্গটা অনেকে ওঠে না। আমরা তো বলি যে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার পর আসলে আওয়ামী লীগের দ্বিতীয় কোনো কথা দলে এখন, আমি সেটাই শুনে, এটা হলো একটা দিক। তার আদর্শের জায়গা থেকে সে চিন্তা করছে, নৈতিক জায়গা থেকে, যে দলের ভিতরে তো ক্ষমতা চর্চাটাই প্রধান। ধরেন খণ্ডিত করা গেছে, তাদেরকে দুর্বল করে রাখা গেছে, তারা নিজেদের কারণে অনেক দুর্বল হয়ে গেছে, ফলে নিজেরা নিজেদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই জায়গা থেকে দেখলে যে আওয়ামী লীগের আপনি ধরেন একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে কোনো জায়গায় যাবেন, যেমন একাধিক কমিটি, একাধিক গ্রুপিং, এবং 7ই জানুয়ারি নির্বাচন যেটি হয়ে গেল, সেখানে তো দল এলাও করেছে যে বিদ্রোহী প্রার্থীদেরকে আর বিদ্রোহী বলা হবে না, তাদেরকে স্বজন বলা হবে। তাহলে যাদেরকে স্বজন বলা হলো তারা আবার উপজেলা জায়গায় এসে কেন বিদ্রোহী হয়ে যাবে? মানে সংসদের ক্ষেত্রে এক নীতি, আবার উপজেলার ক্ষেত্রে এক নীতি, মানে এটা দলের ভিতরে কোনোভাবে। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে দলীয় কার্যালয়ের ভিতরে, সভানেত্রীর কার্যালয়ের ভিতরে শাহজাহান খানের সাথে ওবায়দুল কাদের উত্তপ্ত বাক্য বিনিময়, এবং সেই কথা তিনি বলে দিয়েছেন। এবং আমরা যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথাও ধরি, ওনার ভাই তো পৌরসভার মেয়র, আপন ভাই। এরকম অসংখ্য দৃষ্টান্ত আপনি দেখবেন যে প্রত্যেকে যারা নির্দেশনা দিচ্ছে তাদের কোথাও না কোথাও তাদের স্বজনরা আছে। ফলে স্বজনরা যে ব্যাখ্যাটা দেন সেটাও কি ফেলে দেওয়ার মতো? যেমন আমি ধরেন এই আলোচনার টেবিলে আমি দেখেছিলাম যে মাহবুবুজ্জামান, নুরুজ্জামানের ভাই, তিনি সরাসরি বলছেন যে তিনি তার ভাইয়ের থেকে অনেক আগে, আপনি যেটা বলছিলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, এবং তিনি বলছেন যে যদি কোন্দল হয়েই থাকে তার পরিবারে, নুরুজ্জামান ছেলের সাথে রাকিবুজ্জামানের সাথে সমস্যা, তাহলে বসতে হলে তাকেই বসতে হবে। এই যে পারিবারিক কোন্দল, এবং তিনি এই ব্যাখ্যাও দিচ্ছিলেন যে ছেলে থাকলে কি ধরনের প্রভাব বিস্তার হতে পারে। তাহলে এতদিন ধরে যে আমরা যে অভিযোগগুলো শুনে আসছিলাম জাতীয় সংসদ নির্বাচনের সময়, যে এমপিরা এমপি পদের থেকে নির্বাচন করলে প্রভাবিত হয়, যেটা যেভাবে অস্বীকার করা হয়েছিল, সেই অস্বীকার জায়গাটিকে টেকে নাকি এখন ভিত্তি পায় আসলে যে অভিযোগ ছিল? বগুড়ার যে মান্নান সাহেব আছেন, তার স্ত্রী এখন নির্বাচন করছেন, উনি তো মারা গেছেন, কিন্তু তার ভাই তো আগে থেকে উপজেলার চেয়ারম্যান, তিনি কেন ছাড়বেন তার জায়গায়? এবং তার ভাই উপজেলার চেয়ারম্যান বলেই কিন্তু এমপির পদটা তৈরি হয়েছে, কারণ তিনি তার প্রভাবটা বিস্তার করতে পেরেছেন। এখন তিনি বলছেন যে আমি তো আমার বোনের আগের থেকে উপজেলা চেয়ারম্যান, উনি এমপি হয়েছেন তো আজকে, কিন্তু আমি তো আগে থেকে জনপ্রতিনিধি।
দলের মধ্যে অনেকগুলো সংস্কারের প্রয়োজন ছিল, সেগুলো আগে হয় না। যেমন একটা সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগের যে এমপিরা দলের কোনো কাঠামোতে থাকতে পারবে না, সেটা তো বাস্তবায়ন করা যায় নাই। সরকারের ভিতরে দল বিলীন হয়ে গেছে, এটা থেকে তো দলকে আলাদা করা যায় না। সুতরাং আমি বলবো যে আওয়ামী লীগের এখন একটা বড় চিন্তা করা দরকার। এই যে শৃঙ্খলা ভেঙে পড়েছে, এর একটা বড় কারণ হলো যে দলের ভিতরেও নির্বাচনী প্রক্রিয়াটা নাই। কমিটিগুলো হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ। কোনো জেলায় কোনো রাজনীতির মাঠে নাকি এটাই ঠিক, আসলে তারা যেটা করছে সেটাই ঠিক? দেখেন, বিএনপি তার দলের সিদ্ধান্ত তারা নেবে, ব্যক্তিগতভাবে সে সব ক্ষেত্রে দলের সমালোচনা না করাই ভালো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যত সমস্যাই হোক না কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। হ্যাঁ, এখন তারা হিসাব করে ভিন্ন যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, আমাকে তো মাঠে থাকতে দিবে না, থাকতে চেষ্টা করতে হবে। গণতন্ত্রে তো জোর করে নির্বাচনের মাঠ থেকে যেমন তাড়িয়ে দেওয়া উচিত না, কিন্তু আমাদের দেশে তো এই চর্চাটা হয়। এটা হলো একদিক। দ্বিতীয়টা হচ্ছে ধরেন উপজেলা নির্বাচনে ধরেন আমার বক্তব্যটা একটু স্ট্রেট অন্য। সেটা হচ্ছে ধরেন আপনি বলেন বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই দলগুলোর যে শীর্ষ নেতারা আছে তারা কি পরিবার থেকে আসে নাই এবং ভবিষ্যতেও আসবে? তাহলে এই রোগ তো তৃণমূলেও ছড়াবে। যিনি এমপি হয়েছেন তার ছেলে হবে না, তার ভাই হবে না। তো এই রোগটা তো উপর থেকে তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনি যদি শীর্ষের নেতা যদি পরিবার থেকে আসতে পারি, তাহলে তৃণমূলে কেন হতে পারবে না? এক। দুই হচ্ছে ধরেন একজন এমপি, তার ছেলে সে ট্রেনিং পায় রাজনীতি করার। হ্যাঁ, এখন অনেক আছে যে এটা যদি ধরেন আওয়ামী লীগ থেকেই বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে যে বার্তা দেওয়া হয়েছে মন্ত্রী এমপিরা প্রার্থী হবে না, হ্যাঁ, স্বজনরা প্রার্থী হবে না। দ্বিতীয়বার বার্তা একটু পিছিয়ে আসলো, পিছিয়ে এসে বলল যে আপনার নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ আছে। আজকে কয়েক নেতা বলতে শুনলাম যে না, যারা পুরনো স্বতন্ত্র, যারা পুরনো রাজনীতিবিদ, তাদের বেলায় এটা প্রযোজ্য হবে না। তবে 30 তারিখে নির্বাহী পরিষদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তো এটা তো নির্বাচন প্রথম দফার উজ্জ্বল তো গতকাল শেষ হয়ে গেছে। এখন তো যদি কেউ সরেও যায় তার নাম তো ব্যালটে থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আমি সাংবাদিকদের ছেলে মেয়ে সাংবাদিক সহজে হতে চায় না, এটা কারণ আমি ব্যাখ্যা করে নিজেকে ছোট করতে চাই না। কিন্তু একজন অন্য পেশা ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হয়, আপনি দেখেন রাজনীতিবিদের ছেলে রাজনীতি করে, ইভেন ইউনিভার্সিটির শিক্ষকের ছেলে ইউনিভার্সিটির আর একটা শিক্ষক হতে চায়। এরকম বাবা যা করে বা মা যা করে তার থেকে ইনফ্লুয়েন্স হয় এবং সে ওই ওরিয়েন্টেশনটাও পায়। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে যে কেন কেন একজন সাংসদ তার পুত্র, তার ভাই, তার বোন, তার স্ত্রীকে একইভাবে আবার তার আশপাশের পদগুলোতে কেন আনতে চায়? আর কেনই বা কোনো একটা দল আনতে চায়? ওই প্রশ্ন আনেন যাকে আনতে চায় তিনি তো ধরেন লম্বা সময় ধরে ছাত্রলীগ করেন বা ছাত্র দল করেন, তখন কি হবে? আধিপত্য আনতে চায় কি? ধরেন এমপি, কারণ হচ্ছে যে লোকাল এমপি বা মন্ত্রী, এখানে তো আপনার কেন্দ্রের থেকে নিরপেক্ষভাবে যোগ্যতার বিচারে তো নেতা নির্বাচন করা হয় না। যখন এমপি নমিনেশন দেওয়া হয়, এমপির থেকে মন্ত্রী হয়, এমপি নমিনেশনটাও তো আসলে মূল কথাটা হচ্ছে কি আমরা ডাইনাস্টি আমাদের পলিটিক্সে পুরোপুরি ভর করেছে। এখান থেকে বেরোনো কঠিন, যেহেতু উপরে হয়েছে সুতরাং নিচে এটা কিন্তু চলে গেছে। সুতরাং রাজনীতিটা কিন্তু আসলে পারিবারিক তন্ত্রের মধ্যে চলে গেছে। এটা যাই বলেন, এটা যেই অখুশি হোক না কেন, এখান থেকে বের করতে হলে তো আবার যদি বলেন ভারতে বলেন, পাকিস্তানে বলেন, এমনকি ধরেন ব্রিটেনে বলেন, আমেরিকাতেও বলেন, এরকম পারিবারিক তন্ত্র আছে। তবে ওখানে গণতান্ত্রিক ভাবেই চর্চাটা হয়, আমাদের দেশের মতো চাপিয়ে দেওয়া হয়। আমি বিরতির পর ফিরে এসে আপনার কাছে যেটা জানতে চাইবো যে ধরেন এই যে পরিবারতন্ত্রের কথাগুলো বলা হচ্ছে, সেক্ষেত্রে
দলগুলো আসলে কেন কঠোর হতে পারে না পরিবারতন্ত্রের ক্ষেত্রে? অথবা আমরা যদি আমাদের তিনজনের কথাও চিন্তা ভাবনা করি যে আমরা যদি তিনজনে কোনো একটা প্রতিষ্ঠান করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে মনোবৃত্তি দাঁড়াবে, আশপাশের লোকজনকে তো আপনি আপনার আশপাশের পদগুলোতে দেখতে চাইবেন, সেটা থেকে আসলে কতটুকু বেরোতে পেরেছি বা নাকি এইটাই আসলে আদর্শ অবস্থান, আমি একটু বিশ্লেষণ করতে চাই। ছোট্ট একটা বিরতি, ফিরবে একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। সৈয়দ ইশতিয়াক রেজা, যে প্রশ্নগুলো লিখে গিয়েছিলাম, একটা হচ্ছে যে বলছিলাম যে আমরাও যদি সংগঠন করতে চাই সেক্ষেত্রে তো আমরাও ঠিক একই ধরনের প্রয়াসের মধ্যে দিয়ে যাব, আশপাশে আপনজনদেরকে রাখার যে চেষ্টা, সেক্ষেত্রে একদিকেই আসলে প্রশ্নটা তোলাটা কতটুকু যৌক্তিক, পাশাপাশি আরও দুটো ছোট প্রশ্ন যোগ করে দিতে চাই। এক হচ্ছে যে কেন আওয়ামী লীগ কঠোর হতে পারছে না, এটা বিশ্লেষণ করবেন। পাশাপাশি বিএনপি যে বর্জনের সিদ্ধান্তটা নিল সেটাকেও বা কেমন দেখেন? আওয়ামী লীগ কঠোর হতে পারছে না নৈতিক জায়গা থেকে, কারণ হলো যে আওয়ামী লীগের যে নেতৃত্ব আছে কেন্দ্র এবং প্রান্তে, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে গোষ্ঠীতন্ত্র এবং পরিবারতন্ত্র একটা বড় প্রভাব বিস্তার করে রেখেছে। কোথাও কোথাও আমি এমনও জেলা জানি যেখানে ধরেন একই জেলায় এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমনকি দলীয় পদগুলো একই পরিবারের দখলে। ওগুলা থেকে কখনো কিন্তু দল কখনো মুক্ত হতে পারেনি। আওয়ামী লীগের কিন্তু বহু আগে সিদ্ধান্ত ছিল যে যারা এমপি হবেন তারা দলীয় কোনো কাঠামোর মধ্যে থাকবেন না, কিন্তু প্রচুর এমপি পাবেন, প্রচুর মন্ত্রী পাবেন যারা কিন্তু দলের সভাপতির পদ দখল করে আছেন। একই সাথে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি, আবার একই সাথে তিনি এমপি, মন্ত্রী ইত্যাদি। দল তো এই জায়গায় নীতিগত সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করতে পারে, ফলে আজকে যখন হঠাৎ করে এটা বলা হচ্ছে তখন সেটা কিন্তু মানা হচ্ছে না। এবং উপজেলা নির্বাচনে যেহেতু আপনি দলীয় প্রতীক দেন নাই, তাহলে তো প্রত্যেকের একটা জায়গা তৈরি হয়েছে। দলীয় প্রতীক দিলেও তবে একটা কথা ছিল যে দল এক জায়গায় একটা প্রতীককে দিয়েছে, অন্যরা এই প্রতীকের বাইরে কেউ দাঁড়াবে না, সেটা আপনি মানে। আবার এক এক সময় পিসমিল ডিসিশন যেটাকে বলে, যে পিসমিল ডিসিশন কোনো ডিসিশন না। আপনি সংসদে বলছেন তারা দাঁড়াতে পারবে, উপজেলায় দাঁড়াতে পারবে না, তাহলে এটা কি করে হবে? কয়েকদিন আগে কুমিল্লা পৌরসভা নির্বাচন হয়েছে, সেখানে তো একজনের এমপির কন্যা সেখানে, তাহলে তাকে আপনি এলাও করছেন, তাই না? তাকে আপনি নির্বাচিত করলেন, আবার এদিকে বলছেন যে অন্যরা হতে পারবে না। সুতরাং দৃষ্টান্ত যখন থেকে যায় তখন দলের কর্মীরা সেটাকে নেয় না। এবং আমি আমার পুরনো কথা আবার ফিরে যাব, দলের ভিতরে এখন তো আসলে ওই অর্থে কোনো প্রতিপক্ষ নেই, দল নিজেই নিজের প্রতিপক্ষ। সুতরাং প্রতিপক্ষের জায়গা থেকে যে যেখানে আধিপত্য বিস্তার করতে চায় সে তার আধিপত্যের জায়গাটা আসলে খর্ব করতে চায় না। হয় নিজে হবে, না তো তার আত্মীয়কে দাঁড় করাবে, সেখানে স্বজনকে দাঁড় করাবে, না হয় গোষ্ঠীর ভিতরে গোষ্ঠীতন্ত্র কাজ করছে। কুমিল্লার একটা উপজেলায় আমি খবর পেয়েছি যে একই এলাকার 3 জন নির্বাচিত হয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি। তারা সব একই এলাকার বাসিন্দা, তারা সব এমপির আশীর্বাদ পুষ্ট, কিন্তু তারা এমপির আত্মীয় নয়। তা আপনি এটা ঠেকাবেন কি করে? এবং সেখানে নির্বাচন হয়নি, অন্তত 20টা উপজেলায় আমরা জানি যে কোনো নির্বাচন হয়নি, তারা ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছে, প্রভাব বিস্তার করে তাদেরকে সরিয়ে দেওয়া। মানে এখানেও আমরা দেখছি বিনা প্রতিদ্বন্দ্বিতা। আবার এটাও দেখছি যে কোনো কোনো গণমাধ্যম বলছে যে আপনার ধরেন নানান সময় নানানভাবে যারা অভিযুক্ত, ক্যাসিনো কাণ্ডে কেউ অভিযুক্ত আছেন, তাদের পুনর্বাসনের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আরেকটা দেখেন নাটোরে সিংড়াতে যেটি ঘটনা ঘটছে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দলেরই একজন প্রার্থীকে তুলে হয়, কিন্তু ওই লোকটা দাঁড়িয়ে গেছে। এই ক্ষেত্রে কে ব্যবস্থা নেওয়া সবচেয়ে যৌক্তিক ছিল? ধরেন দল তো একটা ব্যবস্থা নিতে পারে, দল কমিশন তো চোখের সামনে দেখছে, কি করছে? কমিশনের কিছুই বলছে না, মানে তাকে বলার কিছুই নেই, নাকি সে পারে না? একটা হলো দল, একটা হলো সরকার, একটা হলো কমিশন, ওকে, তাই না? তারা কিছু করছে না। এখন আসেন যে এই গোষ্ঠীতন্ত্র, শুধু পরিবারতন্ত্র নিয়ে আমরা ভাবছি, কিন্তু এলাকায় এলাকায় গোষ্ঠীতন্ত্র কাজ করছে। এবং এই গোষ্ঠী একটা বিরাট এলাকা জুড়ে, ধরেন আপন ভাই নয়, গোষ্ঠীর ভাই, কোনো এক দূরের ভাই, কিংবা ধরেন যে তার গ্রুপিং এর ভাই, তারাও তো এলাকায় প্রভাব বিস্তার করছে, তারা এলাকাগুলোকে দখল করে রেখেছে, অন্য কাউকে সেখানে রাজনীতি করতে দিচ্ছে না। আওয়ামী লীগের এখন বড় সমস্যা হলো নিজেরাই নিজেদের একটা বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, এবং এটাকে বিবাদ বা কোন্দলের চাইতে শত্রুতায় পর্যবসিত। এই শত্রুতার ফলে যে ধরনের ঘটনাগুলো এলাকা ভিত্তিক ঘটছে বা ঘটে গেছে বা সামনে ঘটনার শঙ্কা আছে, সেক্ষেত্রে আমরা যে রাজনৈতিক বক্তব্যগুলো শুনি, বিশেষ করে
পক্ষের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এই যে বিএনপির কারণে এটা ঘটেছে, এটা কি আসলে বলার জন্যই বলা, নাকি আসলে এটার মধ্যে আসলে কোনো যোগসূত্র করার সুযোগ আছে? মুখস্থ বক্তব্য আপনি মনে করছেন। আর বিএনপিকে এটা বর্জন করাটাকে, বিএনপির আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন বর্জন করা একেবারেই ঠিক হয়নি। শুধু তাই না, যখন আওয়ামী লীগ প্রতীক দিচ্ছে না তখন বিএনপির উচিত ছিল, আমি আজিজ ভাইয়ের সাথে একমত, আজিজ ভাই বলছিলেন লড়াইয়ের ময়দানটা ছেড়ে দেওয়া ঠিক না, যতক্ষণ পর্যন্ত আমি লড়াই করতে পারি। কারণ লোক স্থানীয় সরকারে হয় কি, সংসদ সদস্যের নির্বাচনের একটু বাইরে, এটা কালচারটা একটু অন্যরকম। এখানে একটু ফেস ভ্যালু কাজ করে, পরিবারের ভ্যালুটা কাজ করে, তার সম্পর্কগুলো কাজ করে। আমার কাছে মনে হয় এই নেতাগুলোকে সেই জায়গাটায় নির্বাচন করতে দেওয়া উচিত ছিল। আজিজ ভাই আপনি কি মনে করেন, ধরেন এই লড়াইয়ের কথা, এবং একটু আজিজ ভাই হেল্প করার জন্য, আওয়ামী লীগ শাসক দল হিসেবে তার রাজনীতিটার দর্শনটাকে এক্সপোজ করার জন্য হলো প্রয়োজন ছিল। ওকে, দেখি আজিজ ভাইয়ের বিশ্লেষণটা কীরকম হবে। কিন্তু আমি অনেক বিএনপি নেতাকর্মীদের বক্তব্য এটা এরকম শুনেছি যে তারা বলছেন যে ধরেন নির্বাচনের মাঠে বিএনপি গেল কিন্তু জিতলো, এরপরে আসলে তারা কতটুকু তাদের দায়িত্ব পালন করতে পারবে, কতদিন পারবে। তারা অনেকেই আমাকে একেবারে অতীত রেকর্ড দেখে সরকারের একটা আইন আছে বাতিল করে দেওয়া, সেক্ষেত্রে বাতিল করে দেওয়া। দুই হলো এমপি আপনার উপজেলা পরিষদের উপদেষ্টা, তো সুতরাং এমপিকে চ্যালেঞ্জ করে কিছু কাজ করতে পারে না। দুই হলো ইউএনওর সিগনেচার ছাড়া কোনো বাজেট কোনো রকম 1 পয়সা অনুমোদন গ্রান্ট হয় না, পাস হয় না। সুতরাং একজন উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান যদি এমপি এবং ইউএনও নন কোঅপারেট করে তাহলে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব হয় না, 1। 2 হচ্ছে যে কোনো একটা ত্রুটি ধরে যে কোনো সময়ে মিনিস্ট্রি থেকে একটা চিঠি দিয়ে তার এমপিশিপ উপজেলা চেয়ারম্যানশিপ বাতিল। যেমন ধরেন সিটি কর্পোরেশনে গাজীপুরে মান্নান সাহেব, তিনি ইলেক্টেড হলেন, ইলেক্টেড হওয়ার পরে তার কেস দিয়ে বসতেই দিল না, জেল খেটে খেটে সে শেষ পর্যন্ত মারাই গেল। এরকম অনেকগুলো বাতিল হয়েছে না। তো এই জন্যেই ধরেন আমাদের এলাকায়, ধরেন আমি জানি যে এলাকায় না সব জায়গায় আমি লেখছি, একটা স্টোরিও লেখছি, হয়তো কালকে যুগান্তরে আসতে পারে। প্রত্যেকটা এলাকায় এমনভাবে এই যে পরিবারতন্ত্র, যেমন ইস্তিয়াক রেজা বলছে, পরিবার মানে কি গ্রুপিং এমনভাবে করা হয়েছে, আওয়ামী লীগেরই গোষ্ঠীতন্ত্র, আওয়ামী লীগেরই প্রতিপক্ষ সে যাতে প্রার্থী না হতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। 2, জামাত তো অনেকে প্রার্থী হতে চেয়েছে কিন্তু সিচুয়েশনই তাদের পারমিট করে নাই। বিএনপির অনেকেই প্রার্থী হওয়ার মতো পরিস্থিতি ছিল না, কারণ ওই যে গোষ্ঠীতন্ত্র, তার লোকটা হইতে হবে। কিন্তু এখানে কিন্তু মূলত অনেক মন্ত্রী এমপি স্বজনরা হতে পারবে না, এরা কিন্তু প্রধান বাধা না। বাধা হচ্ছে রাজনীতিতে প্রভাব, এবারও পারে নাই কিন্তু। নাইলে আমার ধারণা যে আবার প্রতীক বাদ দিয়ে আবার ওই আগের জায়গায় চলে যেতে পারতো। এটা তৃণমূল ট্যাকেল করতে পারতেছে না। আবার এও ঠিক যে আওয়ামী লীগেরই অনেকেই আগেই হয়তো উপজেলা চেয়ারম্যান আছে, তাকে সে অমকের ভাই, অমক মন্ত্রীর ভাই বা অনেক এমপির ভাই, তাকে বাদ দিবেন কেমনে? সে তো চ্যালেঞ্জ করে দাঁড়ায় গেছে, সে হয়তো পাশও করে অনেক আছে। যেমন আমার এলাকায় বিরাট নেতা আছে, তিনি তার ছোট ভাই তাকে অনেকটা মাস্তানি করে আপনার এমপি বানাইছে, তারপরে সে মন্ত্রী স্পিকার ইত্যাদি হয়েছে। হ্যাঁ, এখন তার ছেলেকে, সে মেয়র ছিল, তার ছেলেকে মেয়রে ওই তার ভাইকে আউট করে দিয়ে তাকে মেয়র বানাইছে। এখন সে উপজেলা চেয়ারম্যান দাঁড়াইছে ছোট ভাই, তাহলে মানে ভাই করে কি করে? সেখানে ইন্টারেস্টিং না, আপনি দেখছেন যে যাকে আপনি প্রবল প্রতিপক্ষ মনে করছেন, যিনি সরকার চালাচ্ছেন, তিনি তৃণমূলে এইভাবে তার নানান জায়গায় ঘুম ধরেছে। সেক্ষেত্রে যে পক্ষটা তাকে চ্যালেঞ্জ করছে তার জন্য তো এই নির্বাচনের মাঠটা ছাড়া খুব মানে বুদ্ধিমানের কাজ না। বিষয়টা হচ্ছে, শোনেন, তৃণমূলের ব্যবস্থা এই বিশেষ করে পার্লামেন্ট নির্বাচনের পরে কেন্দ্রের থেকে কিন্তু বলা হয়েছিল যে জামাত বিএনপির যারা আছে তাদের সব ধরে দাও, সব গ্রাম ঘর ছাড়া হয়ে গেছিল। গ্রামের যে আগের যে বন্ডটা কিন্তু গত দ্বাদশ নির্বাচনের পরে অনেক জায়গায়, শুধু কি দ্বাদশ নাকি অনেকে এটাও বলেন যে 2015 সালে যখন এই স্থানীয় নির্বাচনগুলোতে প্রতীক নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় একটা প্রবল বিরোধিতা হয়েছিল। ইস্তিয়াক ভাই, আপনি মনে করবেন সেই সময় কি সিদ্ধান্ত ভুল নাকি এখনকার সিদ্ধান্ত ভুল, নাকি সেই সময় ঠিক ছিল? এখন আওয়ামী লীগ তো প্রতীক সরে যায় নাই। না, সে সিদ্ধান্ত নিয়ে সে দেবে না, বিএনপি আসলে আবার দিবে। ওকে, মানে ওকে, না, বিষয়টা হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের সময়ে এই উপজেলা তৈরি হয়, সেখানে কিন্তু
ওই পার্টির এটা ওপেন ছিল, যে কেউ ইলেকশন করতে পারে। স্থানীয় সরকার সবসময় তাই। আওয়ামী লীগ এসে হঠাৎ করে প্রতীক অ্যামেন্ড করে প্রতীক ইন্ট্রোডিউস করলো। এই এখান থেকেই আমাদের যত এক্সপার্ট ছিল, স্থানীয় সরকার এক্সপার্ট থেকে শুরু করে সবাই এখনকার যে সিস্টেম আছে আইনের জায়গায় আছে, কিন্তু আবার দেখছি ইলেকশন কমিশন নিজ থেকেই বলছে যে চতুর্থ বা তৃতীয় পর্যায়ে কে কে প্রতীক নিতে চান সেটা তো জানতে চাইছেন, কারণ এখনো প্রতীকের বিধানটাই আছে, কিন্তু বাতিল হয়ে যায়। হ্যাঁ, দলের সিদ্ধান্ত, দল প্রতীক দেবে কি দেবে না। আইন যতক্ষণ বাতিল না করা হবে বা অ্যামেন্ড করা না হবে ততক্ষণ পর্যন্ত প্রতীক বহাল আছে, কিন্তু স্বতন্ত্রের স্কোপ প্রতীক থাকলেও আছে, সেইটাই এখন ইলেকশন করতেছে। কিন্তু আসলে আইনটা যে এই যে ডুবিয়াস প্রতীক বলতে একটু ভুল করছি, দলীয় প্রতীক, দলীয় প্রতীক, এই প্রতীকটা যে রেখে আপনার প্রতীককে ইলেকশন মাধ্যমে ওপেন করে দিছে, এটা মনে হচ্ছে যে একটা সরকারের একদম দেশটা সরকারের প্রপার্টি হয়ে গেছে, তার খুশি মতো প্রতীক উড্র করে দিল, আইন রয়ে গেল, প্রতীক দিয়ে দিল। এইটি কেমন কথা হলো? আজ একটু থামাই, এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করবো এবং পাশাপাশি চেষ্টা করব যে দুইজন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে আছেন এমন দুজন উপজেলা নির্বাচনের পদপ্রার্থী, তাদেরকে আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছি, দেখি বিরতির পর পাই কিনা, পেলে তো নিশ্চয়ই আলোচনা আরেক দিকে আগাবে। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি কি মনে করেন যে এই সংকট যেটা দেখছি আমরা, আমি জানি না সংকট কেউ বলবে কি বলবে না, এটার উৎসটা আসলে কি, আর এই সংকট মানে জন্মালো কোথা থেকে আওয়ামী লীগের ভিতরে, আওয়ামী লীগ থেকে বেরোবে কি করে? না, আওয়ামী লীগের ভিতরে সংকটটা তৈরি হয়েছে একচ্ছত্র আধিপত্যের কারণে। কারণ হলো যে বিএনপি যেহেতু নির্বাচন করে না, বিএনপি খুব সাংগঠনিকভাবে দুর্বল, বিএনপি খালি না দর্শনের মধ্যে বিশ্বাস করে, না না না, বিএনপির তো কোনো হা দর্শন নাই। ফলে যেটা হচ্ছে যে একটা সম্পূর্ণ ফাঁকা ফিল আওয়ামী লীগের জন্য ছেড়ে দিয়েছে। যেই মাত্র ছেড়ে দিয়েছে তখন আওয়ামী লীগের ভিতরে এই সংকটটা তৈরি হয়েছে, কারণ প্রত্যেকে ওই জায়গাটা চায়। দলীয় প্রতীক যখন দেওয়া হলো, দলীয় প্রতীকটা যিনি পাচ্ছেন, এটা খুব পিকুলিয়ার একটা সিস্টেম করেছে। উপজেলা চেয়ার বলেন, পৌরসভা বলেন, ইউনিয়ন একজন ব্যক্তিকে দেওয়া হচ্ছে প্রতীকটা, বাকিদের কাউকে দেওয়া হচ্ছে না। তো কারণ ওই ব্যক্তিটা হচ্ছে দলীয় প্রতীক পাওয়া মানে ওই এলাকার মালিক বনে যাচ্ছে। কারণ প্রতীকটা হলো মালিকানার নিদর্শন, তোমাকে আমি মালিকানা দিলাম, এটা অনেকটা মানে দামছত্র দেওয়ার মতন। ফলে এই প্রতীক পাওয়ার জন্য একটা দলের ভিতরে একটা ভয়ঙ্কর লড়াই তৈরি হচ্ছে। কিন্তু আবার বিএনপির বক্তব্য অনেকটা অন্যরকম। আমি বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতার মুখেই শুনেছি, তারা বলছেন যে আসলে আওয়ামী লীগ এই প্রতীকটাকে আসলে আপনি যতটা শক্তিশালী বা আমরা ভাবছি আসলে ততটা নয়। তারা মনে করছেন আওয়ামী লীগের এই নৌকার প্রতীক এখন অনেক বেশি অনাস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে নির্বাচনে গেলে, এটা আমির খসরুই বলেছেন যে এইটার প্রতীক নিয়ে গেলেই আওয়ামী লীগের আসলে হাওয়ার সম্ভাবনা বেশি বলে। সেটা হলো কি জানেন, সেটা হলো দার্শনিক বক্তব্য। বাস্তবতা হলো মাঠে তো বিএনপি নাই, মাঠে যেহেতু ধানের শীষ নাই, সুতরাং আওয়ামী লীগের প্রতীকটা যে পাচ্ছে সে তো এলাকার মালিক বনে যাচ্ছে। কারণ আপনি প্রত্যেকটা নির্বাচন বর্জন করেছেন বিএনপির দিক থেকে। যখনই এইবারও যখন আওয়ামী লীগ দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে প্রতীক দিবে না, আপনি নিশ্চিত দেখেন বিএনপি যদি দলীয় সিদ্ধান্ত নিত যে তারা নির্বাচনে আসবে, তাহলে কিন্তু এবং যেহেতু আইন বাতিল দিয়ে দিত, যেহেতু আইন বাতিল হয় বিএনপি ধানের শীষ দিলে ওনারা নৌকা দিত। এটা একদম কনফার্ম। মানে এই শুধুমাত্র কি এইটা কিন্তু কর্মসূচির ক্ষেত্রেও একই দেখা যাচ্ছে যে বিএনপি কর্মসূচি দিলে আওয়ামী লীগ কর্মসূচি দিত। এটা কিন্তু আপনি একটা কথা বলছেন দিয়েছে কি জন্য, যাতে দলের মধ্যে কোনো সংঘাত না হয়। কিন্তু এটা সংঘাত কি কমবে? আরো আছে, কারণ 7 জানুয়ারি নির্বাচন কিন্তু সংঘাত কমে নাই, বরং আরো বেড়েছে। আরেকটা হলো আজিজ ভাইয়ের সাথে আমি একটু হালকা দ্বিমত করি, সেটা হলো উপজেলা নির্বাচনে এমপিদের যদিও উপদেষ্টা করা হয়েছে, কিন্তু যেহেতু আওয়ামী লীগের ভিতরে প্রচন্ড গ্রুপিং আছে, বিএনপির যারা নির্বাচিত হবেন তারা কিন্তু গ্রুপিংটাকে এক্সারসাইজ করতে পারতেন, দলীয় মানে ব্যক্তিগতভাবে কৌশলের সাথে এটাকে ব্যবহার করা। গ্রুপিং শুধুমাত্র আওয়ামী লীগেই, বিএনপির মধ্যে তো গ্রুপিং এর কথা আমরা শুনি, যেমন গ্রুপিং বেশি থাকে। হ্যাঁ, না বিএনপির মধ্যে গ্রুপিং যেহেতু হ্যাঁ, বিএনপি যেমন গ্রুপিং এর কথাটা আমি ইন্টারেস্টিং শুনছি, আমি শুনবো আজিজ ভাইয়ের কাছে শুনবো নিচে বিশ্লেষণটা, যে সেখানে এখন শুনেছি যে ধরেন কাউকে যদি অনুমতিও দেয়া হয় যে ঠিক আছে তুমি নির্বাচনটা করো, সে দেখা গেল জয়ী হলো, তখন সে এক সময় গিয়ে সরকারের আনুকূল্য পাওয়ার চেষ্টা করে এবং একটা সময় তাকে দেখা যায় যে আন্দোলনের মাঠে সে নাক থাকতেও চায় না, সেখানেও নাকি একটা দলীয় লড়াই। জি, আমি তো আজিজ ভাইয়ের কথা শুনতে চাই যে তিনি একটা বিরোধ মানে একটা স্লাইডলি আপনার সাথে দ্বিমত করছিলেন, আরেকটা বিষয় নিয়ে দ্বিমত আছে কিনা এটা জানতে চাইবো। নৌকার যে প্রসঙ্গটা, যেটা আমির খসরু সাহেব বলছিলেন যে নৌকা নিয়ে যাওয়া এখন আওয়ামী লীগের জন্য খুবই
অনাস্থার জায়গায় হয়ে দাঁড়িয়েছে, যেটাকে আসলে সৈয়দ ইস্তেকদার মনে করছেন যে দার্শনিক বক্তব্য। আপনার কাছে কি মনে হয় যে দার্শনিক বক্তব্য নাকি এটা বাস্তবিক বক্তব্য? আসলে না, আমি পুরোটা এখানেও আমি স্লাইড দ্বিমত করি। যেমন ধরেন পার্লামেন্ট নির্বাচন হয়ে গেল, যে এই যে এতগুলো স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগেরই হয়ে গেল, কিন্তু নৌকার প্রতীকালারা ফেল করলো প্রায় 65 জন। এটা হচ্ছে যে এই যে এমপিরা বা মন্ত্রীরা যারা নৌকা প্রতীক নিয়ে হেট্রেড থেকে পাবলিক কিন্তু অপোজিশন ওরকে ভোট দিয়ে দিছে। পৌরসভা নির্বাচনে কি পরিমাণ নৌকা হেরেছে। হ্যাঁ, তো এই জন্যই আমি বলছি যে নৌকা হেরেছে। এই এখন যে মাঠের যে অবস্থা, এখন যদি উপজেলা নির্বাচনে যদি সমতল ভূমি থাকতো এবং সেখানে যদি নৌকার বিকল্প প্রতীক থাকতো, ধরেন ধানের শেষ থাকতো, তাহলে কিন্তু নৌকাকে ভোট কম লোকই দিত। কারণ এখানে একটা হেট্রেড, কারণ এরা 5 বছর ক্ষমতায় আছে, নানান দলাদলি টাকা পয়সা ব্লাঙ্গলিং এত রিজার্ভেশন তাদের প্রতি দাঁড়ায় গেছে, ব্যক্তির প্রতি। সুতরাং এটার কিন্তু একটা পজিটিভ ফল আসতো। এই জন্যই আমি বলছি যে আমাদের দেশে দেখেন চিরাচরিত নিয়মে 5 বছর থাকলেই তারা ভোট দিত না, 5 বছর থাকলেই তারা ভোট দিত না। কারণ এটার দুটো দিক, একটা হচ্ছে জনগণ কিন্তু মুক্তি চায়, কিন্তু মুক্তি হয় না, কয়েনের এফিট আর ওফিট, ক্ষমতা যেই আসুক একই জিনিস। এই জন্যেই আপনার চেঞ্জ করেও লাভ হয় নাই, একই থাকছে যে পার্টি আসুক। দেখেন আপনি দেখেন 5 বছর পর চেঞ্জ হতো না, এখন তো 15 বছর আছে। 15 বছর থাকার পরে বিভিন্ন জনকে বিভিন্ন ফেভার গভর্নমেন্ট থেকে দিতে দিতে এমন জায়গায় নিয়ে গেছে এখন গভর্নমেন্টের নির্দেশও কাজ করে না। যেমন ধরেন আমি বলি 8-9টার থেকে 10টা বিজনেস হাউস আছে, তারা ইচ্ছে করলে দেশে একমত হয় দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। হ্যাঁ, গভর্নমেন্টের কোনো কথা নির্দেশ কোনো কাজে আসে? প্রধানমন্ত্রীর নির্দেশ দেয় কাজ আছে। পেঁয়াজের 4 থেকে 6 লাখ টন সারপ্লাস, ভারত খালি ঘোষণা দেয় যে এবার পেঁয়াজ এক্সপোর্ট করব না, দাম বেড়ে গেল। হ্যাঁ, আলু সারপ্লাস সব কোল্ড স্টোরেজে ঢুকাচ্ছে, 10 লাখ টন এক্সট্রা, অথচ সুতরাং নির্দেশ তো কাজে হচ্ছে না। আর ব্যবস্থাপনা মনে হচ্ছে যে সোমালিয়ার মতো। বাস্তবতা মানে দেশে তো একটা বয়সও হয়েছে, 52-53 বছর, মানে কম তো আর সময় না। তো এই ধরনের সংকটগুলো একটা করে সময় আসে এবং আমরা 5 বছর বলেন, 2 বছর বলেন, 3 বছর আলোচনায় করি, কিন্তু আমার কোনো ওয়ে আউট কি আমরা কি কোনো ইনোভেটিভ না? আমরা প্রথম কথা হলো আপনি ফিলসফিক্যাল একটা চেঞ্জ আনতে হবে। স্থানীয় সরকার কাঠামোটাকে আপনি রেখে দিয়েছেন রাষ্ট্রপতি শাসিত সরকার, আর আপনি দেশ চালাতেন সংসদীয় পদ্ধতিতে, এটা তো হতে পারে না। যেমন কলকাতাতে আছে, কলকাতা পৌরসভার সবাই আগে কাউন্সিলররা নির্বাচিত হয়, কাউন্সিলররা মিলে একজন মেয়র নির্বাচন করে। আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে, তারা আমাদের জেলা পরিষদ মনে এই পদ্ধতি চলে, আমাদের জেলা পরিষদ নির্বাচনটা পরোক্ষ ভোট, কিন্তু ওটা তো দল ঠিক করে না। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আগে সংসদ সদস্য হয়েছেন, পরে দল তাকে সংসদ নেতা। এবং আমি কেন উল্টাটা করছি স্থানীয় সরকারে, এই কথাটা কেউ বলছে না। অদ্ভুত একটা লোককে আমি ঠিক করে ফেলছি, উনি মেয়র হবেন, উনি উপজেলা চেয়ারম্যান হবেন, উনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবেন, তারপরে তিনি কিন্তু তার নিচের দিকের আর কোনো খবর নেই। এই যে একটা ব্যক্তিকে কেন্দ্র করে যে একটা শাসন ব্যবস্থা, স্থানীয় শাসন ব্যবস্থা ঠিক করেছি, এইটা যে মানে সংবিধানের মৌলিক সিস্টেমের সাথে সাংঘর্ষিক, এই কথাটা কেউ বলছে না কেন? আগে এটা ঠিক করেন যে আমরা কাউকে দলীয় প্রতীক দিব না, অথবা দলীয় প্রতীক দিলে সবাইকে দিব, তারা নির্বাচিত হবে, তারা মিলে তাদের নেতা ঠিক করবে। এটা কেন করছি না আমরা? ওকে, আরেকটা তো প্রশ্ন থাকতে পারে, ধরেন যে উপজেলা চেয়ারম্যানের পদে এত কি মধু আছে যে এমপির ছেলে বউ আধিপত্য, মানে মানে শুধু আধিপত্য না, আধিপত্য এলাকা দখলে রাখতে হবে, দখলবাজ রাজনীতি, শুধু আধিপত্য না। বিষয়টা হলো যে ধরেন আমাদের সাংবাদিকদের যে ইউনিয়ন টিউনিয়ন আছে, এখানে তো কিছু নাই, তারপর নেতা হইতে চায়। একটা সমাজের ভিতরে আমি নেতা, একটা ভাব আছে না। আর এলাকায় তো আবার ফের টাকাকড়িও আছে, আধিপত্য আছে, খবরদারি আছে, বিচার সালিশ নানান। তারা তো বলে তারা বোনের খেয়ে মানে আমি তো অনেক এনাদের কাছে শুনি যে আসলে আপনারা বলে যে আমরা যত বাড়াই বলি তত আসলে বিষয়টা তত না, তারা আসলে নিজের খেয়ে বোনের মোষ তাড়ান। একটা ইংরেজি নাম আছে যেটাকে বলে রেন্ট সিকিং কালচার। আচ্ছা, বাংলায় হলো চাঁদাবাজি সংস্কৃতি। নেতা হলে চাঁদাবাজি করা যায়। আচ্ছা,
এটা ধরেন একটা উপজেলা চেয়ারম্যান যদি হয় এবং সে যদি দেখা যায় যে পার্টি ইন পাওয়ার, তার দল পার্টি পাওয়ারে আছে, তার জন্য শুধু ওই উপজেলার বাজেটটা কিন্তু মূল বিষয় না, এলাকাটাই তার মানে অর্থ, শুধু ওই উপজেলার বাজেটটা কিন্তু মূল বিষয় না, এলাকাটাই তার মানে অর্থ নিয়ন্ত্রণ। এলাকাটার ভিতরে কত সব জায়গায় থেকে কমিশন, হাটের চাঁদা কমিশন চলে আসবে, নদীর কমিশন চলে আসবে, অমুক জায়গায় বালু মহলের কমিশন, জমি দখল আসবে, বিচার সালিশ আছে, কত হরেক রকমের কত কিছু আছে। কিন্তু যখনই ধরেন এখন আওয়ামী লীগ পর বিএনপি থেকে উপজেলা বা জামাত থেকে হইল, সে যদি ওই যে আপনি বললেন যে লাইন টাইন করলে তো তাহলে ভাগ পুরোটা দেওয়া লাগবে আওয়ামী লীগ, এটা তোর ক্ষমতায় রাখছে, সিস্টেম করে নিচ্ছে ওরা, যেখানে যেখানে দলের লোক না সেখানে 60-40। তো এই জন্য বলছি যে ওখানে যাই বলেন মধু আছে, মধু কারো কাছে কম কারো জায়গায় বেশি। যেমন ধরেন পুলিশ কিভাবে খেতে পারবে, হ্যাঁ পুলিশ ধরেন বহুত এলাকায় আছে না, সার্জেন্ট টার্জেন্ট পোস্টিং দেয় সকালে, শুনছি যে ওখানে ইয়ে লাগে, আগেই অ্যাডভান্স দিয়ে আসতে হয়, কারণ এক এক স্পটে এক এক রেট। হ্যাঁ, কারণ সব জায়গায় চাঁদাবাজির ব্যাপার আছে না। যেমন এই যে বনশ্রী থেকে রাস্তা চলে গেছে ওই উত্তরে ওই যে বাইপাসের ওই মোড়ে দাঁড়ায়, প্রত্যেকটা ট্রাক পয়সা দিয়ে যাচ্ছে, প্রত্যেক ট্রাক পয়সা দিয়ে যাচ্ছে, কোনো খাটনি করতে হয় না, ট্রাকের বাজেটই আছে, হ্যাঁ হাত বাড়াইলেই দিয়ে যাচ্ছে, তো তার কমিশন দেওয়া লাগবে না, এরকম আর কি বিভিন্ন রকমের আছে আমাদের এলাকা। তার মানে যেখানে মধু আছে সেখানে তো মৌলভীরা আসবেই এবং সেখানে আসবে। কিন্তু আমি যে মানে দলের যারা শীর্ষ নেতা আছেন তাদের যে বক্তব্য শুনি, কেউ কেউ এমনও বলছেন যে মানে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া আছে বা সময়সীমা আছে এটা পার হয়ে যাওয়ার পরেও যদি কেউ ইচ্ছা করেন মানে তাহলে সরে যেতে পারে, মানে এত অসহায়। এটা অসহায়ত্ব, হ্যাঁ এটা হলো পার্টির অসহায়ত্ব, কারণ নেতার অসহায়ত্ব, তার ব্যালটে নাম থাকবে না, তার সিদ্ধান্তের অসহায়ত্ব, তাকে মানে নেই আসলে, তাকে প্রত্যাঘাত করেছে, প্রত্যাখ্যান করেছে, প্রত্যাঘাত করেছে। তাহলে মানে এই যে বলা হচ্ছে যে তারা যে বলছেন সময় মতো ব্যবস্থা যারা মনোনয়ন করেন তাদের এগুলো সব লোক দেখানি, একদম অতীতেও নেয় নেই। 2015 সালের পরে আমি একটা কথা বলতে সব উড্র করছে, কারণ তৃণমূলের নেতা থাকে না। পিসমিল ডিসিশন কখনো ডিসিশন না। আপনি সংসদে একরকম দিবেন, পৌরসভা একরকম, উপজেলার কেন্দ্রে দল এটা মানবে কেন? দলের লোকজন প্রত্যেকে। আমরা যে এত বলি যেসব নির্বাচনগুলো হচ্ছে ভোটার কই এরকম বাস্তবতা দেখলে কোন ভোটার আগ্রহ হবে? না, ভোটারদের কোনো আগ্রহ নাই তো এখন। তাহলে তৃণমূলে কি কারণে ভোটার এখন ধরেন আপনি ভোটে দাঁড়াইলে তো ভোটার কমান 40%। হ্যাঁ 40% করতে এত কঠিন হয় কেন? এগুলো কারণে না এখন আপনি প্রার্থী হলেন, আপনার পরিবার, গ্রাম বা ইউনিয়নের লোক ভোট দিবে যে আমার ইউনিয়নের চেয়ারম্যান হবে, এই কারণে যাবে, কিছু আত্মীয় স্বজন ছোট আছে, আর পার্টির ভিতরে যদি কোনো দল গ্রুপ তৈরি করে পারেন তারা ভোট দেয়, বাকিটা তো আসবে না, সুতরাং আপনার ভোট কম হবে। আওয়ামী লীগের বলেন আর বিএনপির বলেন, তাদের যত ভোট আছে ওই সব ভোট তো যাবে না। যদি পার্টি বড় পার্টি, বিশেষ করে এখন দ্বিদলীয় সিস্টেম অনেকটা হয়ে গেছে, যেমন আওয়ামী লীগ আর বিএনপি যদি প্রতিদ্বন্দ্বিতা থাকতো তাহলে কিন্তু পার্টির ভোট পাইতো উভয় পক্ষ, তখন পাইতো, এখন তো পাচ্ছে না। আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের ওই বয়ানটাকে কি আমরা মানে আমলে নিতে পারি যে ধরেন যে আওয়ামী লীগ মনে করে বিএনপি নির্বাচনে মাঠে থাকলে নির্বাচনটাকে আসলে অনেক সুশৃঙ্খলভাবে বা অনেক ভোটারকে এনে করা সম্ভব, সেক্ষেত্রে বিএনপি যে বারবার এই নির্বাচন থেকে সরে যায়, আওয়ামী লীগের যে বয়ান থাকে যে বিএনপি আসলে সরেই যায় এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সেটাকে ভিত্তি পাওয়া যায় না? যেমন আমি বলছি নির্বাচনে থাকা উচিত, তবে এর উল্টা যুক্তিও আছে। আমি যে উত্তর দিলাম যে সিটি কর্পোরেশন গাজীপুরের মতো লোকরে চেয়ারেই বসতে দেয় নাই, সে মারাই গেছে, এরকম বহু বাদ দিয়ে দিছে, কাজ করতে দেন না। তারপরও নির্বাচনে যাওয়া উচিত এবং আমি মনে করি বিএনপি আওয়ামী লীগের চাওয়াটাকে পূরণ করছে নির্বাচনে না গিয়ে। তো এখন যেটা সবচেয়ে ফাইনালি ক্ষতি হবে যে এখন বহুদলীয় অস্তিত্ব, দলের অস্তিত্ব আছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু দেশটা কিন্তু ইনডাইরেক্টলি বহুদলীয় সিস্টেমে এক দলের দিকে যাত্রা করছে। সুতরাং গণতন্ত্রের স্বার্থে হইলেও
বিএনপি এই কারণেই মারপিট খেয়ে হলেও কিছু জীবন দিয়ে হলেও গণতন্ত্রের পথটাকে চালু রাখা উচিত। রেজা ভাই, এই যে ধরেন নির্বাচনগুলো মানে স্থানীয় পর্যায়ের নির্বাচনে বলা হয় যায় যে অনেক দলীয় প্রতীকের কথা বলা হয় বা থাকলে কি না থাকলে কি, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ধরেন শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের খুব কাছের কিছু মিত্ররা ছাড়া বেশিরভাগই এই উপজেলা নির্বাচনগুলো বর্জন করছেন। তার মানে কি, মানে এই যে কমিশন যে তৃপ্তির ঢেকুর তোলে, এই তৃপ্তির ঢেকুরকে তোলার কোনো কারণ আছে? না, কমিশনের আর কিছু করার নাই। ওকে, আপনি মনে করছেন কমিশন এটা যেহেতু আর কেউ আসছে না, কমিশনকে স্ট্রাকচারে মনে বলেন না কাঠামোগত দুর্বলতা, কমিশন একটা কাঠামোগত দুর্বলতার মধ্যে পড়ে গেছে এবং সেখানেই তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তৃতীয় বা চতুর্থ দফায় কি আপনি মনে করেন যে দলগুলোর মধ্যে এক ধরনের উপলব্ধি আসবে বা তারা পরে সিদ্ধান্তের কোনো আরো কঠোর হবে, আরো এককেন্দ্রিক হবে, আরো খারাপ হবে? ওকে, ঠিক আছে, নিশ্চয়ই আমরা আবার একদিন আলোচনা করবো। সামনে তো আছে আরো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইলেকশন আছে, নিশ্চয়ই আলোচনা করবো। তবে একটাই কথা বলতেছি যে এই নির্বাচনে আমি খোঁজ নিয়ে দেখলাম জাতীয় পার্টির শুধু 3টা ক্যান্ডিডেট পাওয়া গেছে, এছাড়া পুরোটা আওয়ামী লীগ। এবারে পুরা উপজেলা নির্বাচন আওয়ামী লীগ। অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা এবং এম এ আজিজ আপনাদের মূল্যবান সময়ের জন্য, এবং একই সঙ্গে দর্শকদেরকে দুঃখ প্রকাশ করছি কারণ আমার দুজন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচন করছিলেন। তারা আমাদের কথা দিয়েছিলেন যে আজকে আলোচনায় থাকবেন তারা অনলাইনে, কিন্তু শেষ পর্যন্ত তারা আমাদের সাথে আলোচনায় আসেননি। যাই হোক, তাদেরকেও ধন্যবাদ। দর্শকরা অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে 24 ঘন্টায়। দেখা হবে রোববার।